বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি। আরও সক্রিয় হয়ে উঠছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা। এদের মোকাবেলা করতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে, অন্যথায় সব অর্জন ব্যর্থ। রাজনীতির অলি গলিতে কেন শুধু সংশয়, সন্দেহ আর ষড়যন্ত্রের বিচরণ? রাজনৈতিক পরিবর্তিত প্রেক্ষাপটে কেন রাজনীতির সংস্কৃতির তেমন একটা পরিবর্তন আমাদের চোখে পড়ছে না? রাজনীতির সংস্কৃতি কেন আটকে আছে দুষ্ট চক্রের কবলে? এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেলের স্কোয়ার বার। আজকের আলোচনায় স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন পর্যায়ে পরিচিত হই। আছেন অ্যাডভোকেট ফজলুর রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা বিএনপি। সেই সঙ্গে আরও আছেন ডক্টর সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ও ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে একটা পরিবর্তিত প্রেক্ষাপট আমরা দেখলাম গণঅভ্যুত্থানের পর। আমরা নতুন বাস্তবতার কথা বলছি, কিন্তু রাজনীতির সংস্কৃতিতে আমরা কতটা পরিবর্তন লক্ষ্য করতে পারছি? এখনো কেন আমাদের ষড়যন্ত্র, সংশয় কিংবা সন্দেহের ভেতর দিয়ে যেতে হচ্ছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা শুনছেন তাদেরকে আমার সালাম। বাংলাদেশে এবং বাইরে যারা শুনছেন, আসসালামু আলাইকুম। ষড়যন্ত্রটা পরে আসি। আমাদের ভাবনার মধ্যে 5ই আগস্টের পরে ছিল যে অধ্যাপক জনাব ইউনূস সাহেবের মতো একজন লোকের হাতে দেশ পড়লে যতদিনের জন্য সে দেশ পড়ুক, এই দেশের মানুষ শান্তিতে থাকবে, এটা আমরা প্রত্যাশা করেছিলাম। কিন্তু আজকে আমি সারা দিন সকাল 10টা থেকে বিকাল 5 সন্ধ্যা 6টা পর্যন্ত সুপ্রিম কোর্টে ছিলাম। সারাদিন দুঃসংবাদ পাচ্ছিলাম। শুধু কি, ঢাকা কলেজ এবং সিটি কলেজের আমাদের সন্তানেরা শয়ে শয়ে, হাজারে হাজারে পরস্পরকে মারার জন্য রাস্তায় নেমেছে। পুলিশ অনেক বেশি চেষ্টা করেছে এবং সেই চেষ্টার ফলও পাওয়া গেছে। আল্লাহর রহমতে, আল্লাহর সৃষ্টিকর্তাকে অসম্ভব কৃতজ্ঞতা যে কোনো জীবন হানি হয়নি। এই যে আমাদের তরুণ এবং যুবকদের মধ্যে একটা অস্থিরতা চলছে, নীতিহীন অস্থিরতা, এটা 5ই আগস্টের আগে যেমন ছিল তার চেয়ে এখন খুব কম না। এখন 5ই আগস্টের আগে একটা স্বৈরাচারী শক্তি ছিল, সে তার শক্তি প্রয়োগ করে কোনো কোনো ব্যাপারকে সে থামাইতে পারছে। দেখুন, সেই শক্তির জায়গাটাও অনুপস্থিত। এখন হইল, আমি ছোটবেলায় লঞ্চে উঠতাম, কারণ আমার বাড়ি থেকে কিশোরগঞ্জ আসতে হলে 8 ঘন্টা প্রথমে লঞ্চে চড়তে হতো কুলিয়ারচর আসার জন্য। ইটনা থেকে 8 ঘন্টা কুলিয়ারচর। লঞ্চে লেখা থাকতো, নিজ দায়িত্বে মাল রাখিবেন। এখনকার সময়টা চলছে, ইউনূস সাহেবের সময়টা চলছে, নিজ দায়িত্বে মাল রাখিবেন। কেউ কোনো দায়িত্ব নিচ্ছে না, রাষ্ট্র কোনো দায়িত্ব নিচ্ছে না, প্রশাসন কোনো দায়িত্ব নিচ্ছে না, সবাই যার যার হিজ হুজুজ। এই বাস্তবতায় তো শোনা যাচ্ছে যে ইউনূস সরকারকে জনগণ 5 বছর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। আমি জনগণ যদি কেউ বলে থাকে সেটা তার ব্যাপার। রাষ্ট্র ক্ষমতায় 5 বছর দেখতে চাইতে পারে, কিন্তু সেটা তো জনাব ইউনূস সাহেবের যদি থাকতে চান, আমি তো মনে করি ওনার মতো লোকের এইভাবে থাকা উচিত না। এটা হবে অনৈতিক। যদি থাকতেই চান তাহলে ওনাকে একটা নির্বাচন দিয়ে মানুষকে ফেস করতে হবে, মানুষের ভোটাধিকার দিতে হবে এবং ভোটের মাধ্যমে উনি এবং
তার যদি আরো কেউ থেকে থাকে কোনো দল, তারা যদি মানুষ যদি বলে ইউনূস সাহেব আরো 5 বছর থাকবে, তাইলে থাকবেন। কিন্তু এই সব কথাগুলো শুধু মানুষ বলতেছে না, এটা এখন আমি দেখতেছি আমাদের ধর্ম আচার অনুষ্ঠানে, ওয়াজ মাহফিলে, মিলাদ শরীফে আমি দেখতেছি হাজারে হাজার, হে আল্লাহ আপনার ইউনূস সাহেবকে আজীবন ক্ষমতায় রাখার জন্য তুমি তৌফিক দান করো, বলুন সবাই আলহামদুলিল্লাহ। ওই হাজারে হাজার করে দেখতেছি। কিন্তু এটাই যার যার চাওয়া তারা চাইতে পারে, কিন্তু ইউনূস সাহেবকে থাকতে হলে নিশ্চিতভাবে এই মুহূর্ত থেকেই একটা ভোটের ব্যবস্থা করতে হবে, নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ইউনূস সাহেব থাকলে, ইউনূস সাহেবের তো দল একটা আছে বলে অনেকে মনে করে, এই যে এখন যে দলটা হয়েছে ছেলেদের যে দলটা এনসিপি বোধ হয়, উনি তো ওইটার উপরে তার হাতের পরশ বা দিয়ে রেখেছেন। ঠিক আছে, উনি ইচ্ছা করলে সেই দলের নেতৃত্ব নিয়ে দেখতে পারে, ওনার জনপ্রিয়তা সবকিছু। কিন্তু এনসিপির উপর প্রধান উপদেষ্টা হাতের পরশ দিয়ে রেখেছেন, কিন্তু এনসিপি আবার অভিযোগ করছে যে বিএনপি পক্ষ হয়ে কাজ করছে সরকার। সরকার না, প্রশাসন। সরকারের কথাও বলেছে, প্রশাসনের কথা বলেছে এবং সরকারের কথা আমি দেখিনি। এটা হলো এক ধরনের এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এমন অভিযোগ করেছে, এক ধরনের চালাকির রাজনীতি চলছে। শেখ হাসিনা সরকারের ছিল গোয়ার্তুমি এবং স্বৈরাচারী কথাবার্তার রাজনীতি, আর এইখানে চলছে চালাকি মুনাফিকি, মনে একরকম মুখে আর একরকম। হ্যাঁ, এবং ওই যে ওর মতো আর কি, ওই গ্রাম্য দলাদলিতে যেমন বাটপার লোকেরা, গ্রামের যে টাউট লোকেরা বলে আমি তোরা না করব, এই মারামারি করিস না, কিন্তু কাজ যেটা করার তোরা ওইটা করে ফেলবে, আমি কিন্তু তোরা না করব, কিন্তু না কিন্তু শুনবে না তোরা। এইগুলা হলো এক ধরনের বাটপারি কথাবার্তা। আবার যদি আমি সুন্দর করে বলি, তাদের এই অভিযোগের পেছনে কিন্তু তারা ব্যাখ্যাও দিয়েছে যে এনসিপি যেমনটি বলেছে, তারা আসলে গণঅভ্যুত্থানের পরপরই রাষ্ট্রপতির অপসারণ দাবি করেছে, বিএনপি চায়নি বলে সেটি সরকার বাস্তবায়নের পথে যায়নি। তারা জুলাই প্রোক্লেমেশনের কথা বলেছে, সেটি বাস্তবায়ন করতে পারেনি। আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলেছে, সেখানে এনসিপি ছিল না, সেখানে ছিল বৈষম্য। এনসিপি তো ইদানিং কালে হয়েছে 1 মাস, এনসিপি দল হিসাবে ছিল না, তারা তখন সংস্থা হিসাবে ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কারী। রাষ্ট্রপতিকে যেখানে 60 লাখ লোক হয়েছিল, আমি যদি বলি যেখানে মিলিয়নস অফ লোক হয়েছিল শেখ হাসিনাকে সরাবার জন্য 5ই আগস্ট পর্যন্ত 1 মাস, সেখানে তাইলে রাষ্ট্রপতি সরাবার মিছিল করার জন্য 5,000 লোক হলো না কেন? এখন তো দেখতেছি আমি পয়লা বৈশাখে এত আনন্দ ফুর্তি করার জন্য এত পোস্ট পাস করে, এত প্রচার প্রপাগান্ডা করে, মিটিং করে, শহীদ মিনারে নেতারা লাইন ধরে দাঁড়ায় আছে, সুন্দর সুন্দর পোশাক পরিয়া, কল্পনাও যা করে না জীবনে, সামনে 60 জন লোক নাই। তাদের এত বড় বড় কথা, তাদের তো এই ছেলে পেলেগুলার তো উপলব্ধি হওয়া উচিত। আমি অন্য কথা বলে আমার সন্তান, এদেরকে আমি লজ্জা দিব না, এদের তো উপলব্ধি হওয়া উচিত, এদের পিছনে কেউ নাই। এবং আমি আপনাকে বলি, এই সরকারের যদি ডাইরেক্ট সমর্থন তারা না পায়, যে অবস্থা এখন বাংলাদেশে চলছে তাদের ব্যাপারে, তারা তো মাকে দেখার জন্য গ্রামের বাড়িতে যেতে পারবে না, পুলিশ লাগবে 50 জন এক একজনের পিছনে, তারা গ্রামের বাড়িতে যেতে পারবে না। কোন বাস্তবতার আলোকে এমনটি বলছেন? হ্যাঁ, কোন বাস্তবতা? দুইটা তিনটা জিনিস খুব এই দেশে খুব হবে, আগামী দিনে ঘৃণিত হবে বা হাস্যরসের ব্যাপার হবে। একটা হইল সংস্কার, আর একটা হলো সমন্বয়ক। এই দুইটারই তারা হইল প্রতিনিধি। এটা খুব হাস্যরসের ব্যাপার হবে এবং এদেরকে মানুষ খুব সাংঘাতিকভাবে, বেশি না একটু অপেক্ষা করেন, সাংঘাতিকভাবে মানুষ এদেরকে গ্রামে গঞ্জে বলেন, সাধারণ মানুষ বলেন, এই গালি দিলেও বলবে আরে তুই তো সমন্বয়কারীর মতো কথা বলতেছিস রে, এই কথাটা কিন্তু আইসা পড়বে। আর সংস্কার কিভাবে আসলে হাস্যরসের কারণ হয়ে উঠবে? সংস্কার তো হাস্যরসের কারণ এখনই হয়েছে, হাস্যরসের কারণ তো হয়েই গেছে। সংস্কারটা হলো একটা অজুহাত হিসাবে মানুষ বলবে আরে তুই আমার টাকাটা দিবে না, তুই তো সংস্কারের মতো কথা বলস। অর্থাৎ অজুহাতমূলক কোনো কথা বলে একটা নির্দিষ্ট একটা সঠিক জিনিসকে প্রলম্বিত করা বা তাকে পিছিয়ে দেওয়া। অর্থাৎ সংস্কারের বর্তমান অর্থটাই হলো
যাতে এই দেশে মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারে সঠিক সময়, একটা নির্দিষ্ট সময়, যে সময়টা জনাব ইউনূস সাহেব বলেছিলেন ডিসেম্বর, এইটা যাতে প্রয়োগ করতে না পারে সেই জন্য ওই সংস্কারটা হলো একটা বাহানা। এবং আগামী দিনে বাহানাকে মানুষ সংস্কার হিসাবে তুলনা করবে, বা সংস্কারকে মানুষ বাহানার সঙ্গে তুলনা করবে, অজুহাত যাকে বলা হয়। এই দুইটি সমন্বয়ক এবং সংস্কার দুইটা জিনিস খুব অপ্রিয় শব্দ হিসাবে বাংলাদেশে থেকে যাবে এবং তার ডিকশনারিতে থেকে যাবে। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ তৃতীয় দফা সংলাপ করেছে বিএনপি। আমরা যেমনটি জানি যে 5টি সংস্কার কমিশনের 691টি সংস্কার প্রস্তাবে 500টির বেশি প্রস্তাবে একমত হয়েছে বিএনপি। সে আলোচনায় ফিরব। ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে অ্যাডভোকেট ফজলুর রহমান। ডক্টর সিদ্দিকুর রহমান খান, আলোচনাটা শুরু করেছে রাজনৈতিক সংস্কৃতি দিয়ে, সেই আলোচনায় ফিরতে চাই। বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি এখনো টাকা নির্ভর ও ক্ষমতা নির্ভর বলে মন্তব্য করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বাস্তবতা আসলে কি দেখেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যিনি আজকে আলোচক হিসাবে আছেন জননেতা অ্যাডভোকেট ফজলুর রহমান এবং যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বহু প্রাণের বিনিময়ে বাংলাদেশ থেকে একটা ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হচ্ছে এবং এই বাংলাদেশে একটা নতুন বাস্তবতায় আমাদের রাজনীতির ভবিষ্যৎ কি হবে, ভবিষ্যৎ কোন ধরনের রাজনীতি হবে, এই নিয়ে কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী সময় থেকেই আমাদের আলোচনা হয়েছে। আমি আপনাদের এই অনুষ্ঠানে আমি একাধিকবার এই কথাটি বলার সুযোগ হয়েছে আমার, বা বলেছি যে বাংলাদেশে যে নতুন বাস্তবতায় যে রাজনৈতিক দলগুলোর গঠিত হচ্ছে, সেই রাজনৈতিক দলগুলো আমাদেরকে একটা পরিবর্তিত পরিস্থিতি বা পরিবর্তিত বাস্তবতা সম্পর্কে স্বপ্ন দেখাচ্ছে। কিন্তু এই ভূখণ্ডটা বাংলাদেশ এবং এই বাংলাদেশের রাজনীতির একটা দীর্ঘদিনের ঐতিহ্য আছে বলেন, সেই ঐতিহ্যের মধ্যে ইতিবাচক দিক যেমন আছে, কিছু সীমাবদ্ধতা, নেতিবাচক বাস্তবতাও আছে। এবং এইখানে যে রাজনৈতিক দলগুলো গড়ে উঠছে বা যারা এই রাজনৈতিক দলগুলো গড়ে তুলেছেন, তারা কিন্তু কম বেশি একটা রাজনৈতিক আবহের মধ্য দিয়ে তাদেরও বলবো যে বেড়ে ওঠা, এবং রাজনীতির সাথে তাদের সরাসরি সংশ্লেষ অনেকের না থাকলেও তারা রাজনীতি বিমুক্ত ছিলেন তা কিন্তু নয়। তো ফলে এই রাজনীতি দল যারা গঠন করেছেন, যারা নতুন বাংলাদেশের রাজনীতিকে একটা নতুন মাত্রায় নিয়ে যাবেন বলে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন, প্রথম থেকে আমাদের মধ্যে একটা সংশয় ছিল যে আমাদের যে প্রথাগত রাজনীতি এবং আমাদের যে রাজনৈতিক ঐতিহ্য আমরা দীর্ঘদিন ধরে করেছি, সেই লিগাসি থেকে আমরা কতটুকু বের হতে পারবো। আপনি দেখেন আজকে নতুন যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের একটা গুরুত্বপূর্ণ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একটা রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছে মাত্র কয়েকদিন হলো, এবং সেই রাজনৈতিক দলের যারা এটি গঠন করেছিলেন নিঃসন্দেহে তারা একটা অসামান্য বাংলাদেশের রাজনীতিতে একটা অসামান্য অবদান রেখেছেন। একটা যে রাজনৈতিক প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো ১.৫ দশক ধরেও যেটি পারেননি, তাদের পাটাতনের একটা আন্দোলনের পাটাতনের মধ্যে দাঁড়িয়ে তারা অল্প সময়ের মধ্যে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ করে সেই পরিবর্তনটা তারা ঘটিয়েছিলেন। কিন্তু যে রাজনৈতিক দলটি নতুন যাত্রা শুরু করেছে, সেই রাজনৈতিক দলটি কিন্তু ১-২ মাসের মধ্যে নানা রকমের বিতর্কে তারা যুক্ত হয়ে গেছেন, এবং আমাদের যে প্রথাগত রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো উত্থাপিত হয়, সেই অভিযোগগুলোর অনেকগুলোই তাদের নেতৃবৃন্দের বিরুদ্ধেও আমাদের উত্থাপিত হয়েছে। সম্প্রতি সেই নতুন রাজনৈতিক দলের একটা সাধারণ সভা হয়েছে, তৃতীয় সাধারণ সভা তাদের হয়েছে। সেই সাধারণ সভাতে তাদের গুরুত্বপূর্ণ নেতাদেরকে, দলীয় নেতাকর্মীদের বড় প্রশ্নের মুখোমুখি তাদের হতে হয়েছে। তাদের বক্তব্য, তাদের জীবনাচরণ, তাদের অন্যান্য কর্মকাণ্ড নিয়ে কিন্তু অন্য নেতাদের কাছে তাদের বড় প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। এবং এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমরা আজকে দেখেছি যে তাদের একজন গুরুত্বপূর্ণ নেতা তানভীর সম্ভবত, তাকে কিন্তু দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগটা কি ছিল যে তিনি পাঠ্যপুস্তক প্রকাশের ক্ষেত্রে একটা বড় রকমের সেখানে কমিশন বাণিজ্য তিনি করেছেন বা প্রভাব বিস্তার করেছিলেন, এবং গণ অধিকার পরিষদের যিনি রাশেদ খান, সেটি কিন্তু তিনি অভিযোগটা উত্থাপন করেছিলেন। তো এখন যেটা আমরা বলছি যে এই যে রাজনৈতিক দলগুলো, কালকে আপনি দেখেন যে একটা হত্যাকাণ্ডের সাথে যুক্ত হয়েছে
এই নতুন ইয়ারা, যে একটা প্রাইম এশিয়া ইউনিভার্সিটির এবং সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন যুগ্ম সদস্য সচিব গুলশান এলাকার, আজকে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল রিমান্ডে দুজনকে নেওয়া হয়েছিল। সেখানে বিচারক আক্ষেপ করে বলেছিলেন হিরোইজম থেকে জিরোইজমের দিকে কি যাচ্ছে কিনা। এই ধরনের প্রশ্ন আমাদের এখানে আসছে। আমরা এটা প্রত্যাশিত আমাদের কাছে ছিল না, কিন্তু হয়ে গেছে। এবং এই যে হয়ে যাওয়ার আর একটা মতো অবস্থা তৈরি হয়েছে, সেটা হচ্ছে আমাদের এর পেছনে কি আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি দায়ী কিনা? আমি সে আলোচনায় ফিরতে চাই ডক্টর সিদ্দিকুর রহমান খান বিরতির পর। আচ্ছা দর্শকদের সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। সাথে আছি আমি ফারনাজ জুই। আজকের আলোচনা চলছে রাজনৈতিক সংস্কৃতির দুষ্ট চক্রের শিরোনামে। আবারও ফিরছে আলোচকদের কাছে। ডক্টর সিদ্দিকুর রহমান খান, যে আলোচনায় আমরা ছিলাম, আপনি বলছিলেন আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেও কিভাবে আসলে এনসিপি নেতাকর্মীরা পুরনো রাজনৈতিক ধারায়, আমরা যদি বলি, পথ চলছে কেন? সেটি হচ্ছে যে আমরা দেখেন ওদের সামনে আমাদের রাজনীতির খারাপ দিকটা ছিল, ফলে আমরা প্রত্যাশা করেছিলাম যে খারাপ থেকে তারা ভালোর দিকে যেতে পারবে। কিন্তু ভালোর দিকে যাওয়ার জন্য আমাদের কিছু প্রতিবন্ধকতা, সার্কামস্ট্যান্সিয়াল, এই মানে আমরা বলবো চ্যালেঞ্জেস, এগুলো তো আছেই। তদুপরি বয়স একটা গুরুত্বপূর্ণ। আপনি তারুণ্যের যে ধর্ম, সেই ধর্মকে অনেকের পক্ষেই কিন্তু উপেক্ষা করা সম্ভব হয় না। তারুণ্য আমাদের একটা উলটপালট করা ঘটনা আমাদেরকে উপহার দিয়েছে। সেটা হলো, আপনি যেভাবেই আজকে তাদেরকে আমরা বলি না কেন, তাদের এই আত্মত্যাগ, তাদের যে প্রচেষ্টা, সেটা আমাদেরকে কিন্তু একটা ফেসিবাদী ব্যবস্থা থেকে মুক্তি আমাদের দিয়েছে। কিন্তু ফেসিবাদ পরবর্তী, এটা পৃথিবীর ইতিহাসে সব জায়গায় দেখবেন যে একটা যদি অভ্যুত্থান হয় বা একটা হঠাৎ করে কোনো যদি পরিবর্তনের মধ্যে আসে, তো এরপরে কিন্তু কিছু সংকট তৈরি হয়। সেই সংকট থেকে উত্তরণের জন্য নেতৃত্ব, তারপরে দিক নির্দেশনা, সবগুলোরই প্রয়োজন হয়। কিন্তু আমরা এমন একটা অবস্থার মধ্যে আছি যে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছিলেন, তারা কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদেরকে আমি মনে করি যে এটা ইতিবাচকভাবেই বলেছিলেন। নিয়োগকর্তা পর্যন্ত স্বীকৃতি তাদেরকে দেওয়া হয়েছিল। যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বারবার তিনি বলেছেন যে এই তরুণরাই আমার নিয়োগকর্তা। তো যাই হোক, সবকিছু মিলিয়ে তারা কেন পারলো না, এটা বিচার বিশ্লেষণ এখন হচ্ছে, সামনে আরো হবে। কিন্তু যে কথাটা হচ্ছে যে আমরা যে রাজনীতির সংস্কৃতির মধ্যে ছিলাম, সেই সংস্কৃতির যে কিছু পরিবর্তন হয় নাই সেই কথা আমরা বলবো না, কিন্তু যে মাত্রায় পরিবর্তনের প্রত্যাশাটা আমাদের কাছে ছিল, সেই মাত্রায় আমরা পরিবর্তনের ক্ষেত্রে শুধুমাত্র দায় নিশ্চয়ই নবগঠিত এনসিপির নয়, বিদ্যমান রাজনৈতিক দলেরও সমান দায় রয়েছে। আমি কোনোভাবেই শুধুমাত্র এই দলের কথা বলছি না, সামগ্রিকভাবে রাজনৈতিক আমাদের যে ব্যবস্থাটা আছে, সেটার মধ্যে যতটুকু পরিবর্তন আমরা প্রত্যাশা করেছিলাম, সেইগুলো বিদ্যমান যে রাজনৈতিক দল, যেগুলো পুরনো রাজনৈতিক দলগুলোর মধ্যেও আমরা যতটুকু প্রত্যাশা করেছিলাম, সেটির মধ্যেও যেরকম হয়নি। আর নতুন রাজনৈতিক দল যে নতুন স্বপ্ন আমাদেরকে দেখিয়ে তারা পথ চলা শুরু করেছিলেন, সেই স্বপ্ন এখনো আমরা একেবারেই বলবো না যে বলে শেষ হয়ে গেছে। 2 মাস একটা রাজনৈতিক দলের যদি আয়ুষ্কাল হয়, সেই রাজনৈতিক দল তো আরো সামনের দিকে আছে, দেখি আমাদের কি হয়। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সিদ্দিকুর রহমান খান। অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনি বলেছিলেন যে সংস্কার এবং সমন্বয় হাস্যরসে পরিণত হতে যাচ্ছে এবং সংস্কার বাহানা মাত্র। যদি সংস্কার বাহানায় হয়ে থাকে, তাহলে বিএনপি সেই সংস্কারকে আমলে নিয়ে 3য় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক কেন করেছে এবং 5 সংস্কার কমিশনের 691টি সংস্কার প্রস্তাবে 500টির বেশি প্রস্তাবে একমত হয়েছে বিএনপি, আপত্তি জানিয়েছে 73টিতে। এবং সংলাপ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যেমনটি বলেছেন, আমরা আলোচনাটি দ্রুততার সঙ্গে যাচ্ছি না এজন্য যে এটা রাষ্ট্রের বিষয়, রিপাবলিকের বিষয়, সংবিধানের বিষয়, তাড়াহুড়োর কোনো বিষয় নয়। আপনি আমাকে কঠিন একটা প্রশ্নের মধ্যে ফেলেছেন। যদিও আমি এখানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে এখানে বসেছি, কিন্তু আমি কথা কিন্তু শুধু এই দলের যে সাংগঠনিক এবং তাদের যে নীতিগত দিকগুলো বা সিদ্ধান্তমূলক দিকগুলোর সঙ্গে কিন্তু আমি ওইভাবে জড়িত না। আমি কিন্তু আমার কথাগুলো সবটাই দলের কথা, দল হিসাবে আমি এখানে বসিনি। কিন্তু
আমার কথাগুলো হলো দল কি বলছে সেটা একদিন প্রমাণিত হবে। দি টাইম উইল কাম অ্যান্ড দি টাইম উইল আনসার ইন টাইম। এই যে সংস্কার যে কোন জায়গায় গিয়ে পৌঁছে, এটা আপনারা একটু অপেক্ষা করেন দয়া করে। সংস্কারের আলাপ আলোচনা, সংস্কারের কমিটি, সংস্কার আমি 1 নম্বর কথা হলো সংস্কার ইউনূস সাহেব আছেন উপরে, উনি তো বসেন না। উনি যাদেরকে দিয়ে সংস্কার করাতে চান 1 নম্বর ব্যক্তি যিনি, তিনি দেশের নাগরিকই না। খুব ক্লিয়ার কথা আমার কাছে। এখন তো শুরু হয়েছে, আমরা তো এটা সেমি ফরেনার্সের একটা দেশ হয়ে গেছি আমরা। নেতৃত্ব সব আমেরিকা থেকে, সিঙ্গাপুর থেকে, লন্ডন থেকে আসবে, যারা সেইখানে নাগরিক হয়ে গেছে 30 বছর আগে, তাদেরকে না আমাদের দেশ চালাইতে হবে। আমি এদেরকে তারা যে ষড়যন্ত্র করছে না আমাদের দেশের বিরুদ্ধে, মার্কিন নাগরিক যদি আমাদের দেশের সংবিধান লেখে তিনি যে মার্কিনের কথা বা আমেরিকার কথা অনুযায়ী আমার দেশের বিরুদ্ধে কিছু করছে না, এটা আমি কি করে মেনে নিব বা কী করে বুঝবো? কাজে আমি 1 নম্বর কথা হলো, যেভাবে সংস্কার কমিশন, সংস্কারের যে নেতৃত্ব যেটা আসছে বা যে সংস্কার কমিটিগুলো হচ্ছে, আমি সেই সংস্কার কমিটিগুলো সম্পর্কে আমার প্রশ্ন আছে। কারণ তারা যারা এই দেশটাকে ঠিক করার জন্য সংস্কার করতে চায়, তারা এই দেশের রাজনৈতিকভাবে অথবা আমি বলবো এই দেশের যে জন্মের সঙ্গে যুক্ত থাকার প্রশ্নে দীর্ঘদিন যাবৎ 54 বছর যাবৎ যে রাজনীতি চলতেছে ভালো মন্দ মিল্লা, দে আর নোবডি ইন দিস কান্ট্রি। খুব ক্লিয়ার। 5ই আগস্টের 2টা ছেলে এখনো আছে। একজনকে ইউনূস সাহেব বলছেন কি মেন্টর, কি মাস্টার মাইন্ড। আরেকজন আছে ওই যে ছেলেটা দেখতেছি আমি, উনি সারা দেশের নেতৃত্ব নিয়ে বসে আছে, সারা লোকাল গভর্নমেন্টের। এইগুলো আমি দেখতেছি কেন এরকম হচ্ছে। এইগুলো এক সময় ব্যর্থতায় পর্যবসিত হবে বলে আমি মনে করি, না হলে আমি খুশি হব। এই আলাপ আলোচনাগুলো, সংস্কারের আলাপ আলোচনাগুলো হলো বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে প্রয়োগ করার প্রশ্নে দীর্ঘায়িত একটা সময় যায়, প্রলম্বিত করতে পারে এই সময়টাকে। সেই কারণে এই সব কিছু চলছে এখন। আমার কথা একদিন প্রমাণিত হবে। আমি আগে গত 2 বছর যাবৎ যে কথাগুলো বলে আসছিলাম শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে, অনেকের কথাই প্রমাণিত হয়েছে। কিন্তু আমি মনে করি আল্লাহ উপরে আমার কথা সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত এবং প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনা কিভাবে যাবে, কেমনে যাবে, কবে যাবে, সব কিছু। এখন আমি বলতে পারি এই দেশে কি হবে, কি হবে, হ্যাঁ আমি বলতে পারি, কিন্তু সবটা আমি বলবো না। কি হবে, এই দেশে সুষ্ঠু কোনো কাজ হবে না। যাই হয় দেশে, আমার ধারণা। অ্যাডভোকেট ফজলুর রহমান, যেহেতু ভবিষ্যৎ নিয়ে আপনার সুস্পষ্ট ধারণা রয়েছে, নির্বাচন কবে হবে? নির্বাচন কবে হবে এইটাই আমার কবে হবে আমি জানি না, এটাই আমার সুস্পষ্ট ধারণা। নির্বাচন কবে হবে ধারণা আমি জানি না। ধোঁয়াশা দেখছেন কি? কুয়াশা দেখছি, ধোঁয়াশা দেখছি, বাংলা দুইটাই আমার। যে শেখ হাসিনার সময় ছিল অন্ধকার, টর্চ লাইট মারলে অন্ধকার আলোকিত হইতো, কিন্তু এখন হয়েছে কুয়াশা এবং ধোঁয়াশা, ডাবল লাইট মারলেও আর আলোকিত হয় না, গাড়ি চলে না। এই জায়গাতে আছে দেশটা। এই দেশটাকে এমন একটা জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে, কিভাবে কি করতেছে আমি তো বললাম তো। একদল লোক তো রাস্তা নেমে গেছে প্রতিদিন বলতেছে। কোন বিষয়গুলো আপনাকে এতটা শঙ্কিত করছে? আমাকে শঙ্কিত করছে, সবাই বলতেছে এই দেশে আর কোনো নির্বাচনের দরকার নাই। এমনকি এখন ফতোয়া হইতেছে যে এই গণতন্ত্র যে খ্রিস্টান এবং ইহুদি নাসারাদের গণতন্ত্র, তারা যে মুহাম্মদের গণতন্ত্র চায়, হযরত আবু বকরের গণতন্ত্র চায়, যাদের মিটিংয়ে 50,000, 60,000, 1 লাখ, 2 লাখ মিটিং না, যাদের ওয়াজ মাহফিলে হয়, যেসব মৌলানাদের ওয়াজ শোনার জন্য আমাদের দেশে গ্রামীণ লোকজন বা এখন শহরের লোকজনও যায়, তারা যেভাবে মানুষকে বুঝাচ্ছে যে ইলেকশন যারা চায়, এক হইল তারা ইসলাম ধর্মের বিরুদ্ধে, আর এক হইল তারা ভারতের দালাল। এই জায়গাটা তারা যে সবটা সাকসেসফুল হয়ে যাবে তা না, কিন্তু এইটা একটা দেশের মধ্যে কন্ট্রাডিকশন এবং সংঘর্ষ বাঁধানোর জন্য যথেষ্ট কথা। ওই যে ছেলেটি বলছে মাহফুজ আলম যে এই দেশে গৃহযুদ্ধের দিকে যাবে, আপনারা নিশ্চয়ই ভিতরে দেখেন। আমার কাছ থেকে এখন শুধু জানতে চাচ্ছেন, বুঝেও হয়তো আপনারা আমাকে প্রশ্নটা করছেন। এই দেশে যারা মনে করছে যে ইউনূস সরকার থাকলে তাকে প্রতীক হিসাবে ধরে সমস্ত ক্ষমতাটা আমরা যারা জীবনে কোনোদিন বুক করতে পারবো না, এখন আমরা বুক করতে পারবো, এবং সেই কালো শক্তিটা পিছনে বসে। আমি বারবার কালো শক্তি বলতেছি, আপনার কথাটা একটু বুঝবো। আমি সবসময় কালো শক্তি কাকে বলি আপনারা বুঝবেন।
সেই কালো শক্তি পিছনে বসে আছে, যে কালো শক্তি এই দেশটাকে মুক্তিযুদ্ধের চেতনার বা আদর্শের বিরুদ্ধে নিতে চায়, যে কালো শক্তি এই দেশে গণতন্ত্র দেখতে চায় না, কারণ গণতন্ত্র হইলে পরে 10% ভোট তারা পাবে না, একা ইলেকশন করলে 3 থেকে 5টার বেশি সিট পাবে না, তারা 300 সিটের পাওয়ার দেখায়। কথাটা কিন্তু আমি বলছি বক্তৃতাতে, এখন আবার আজকে বললাম 300 সিটের পাওয়ার নিয়ে তারা ক্ষমতা আছে, তাদের কথার বাইরে এখন দেশ চলছে না। কাজে তারা চায় না যে ভোট হইলে পরে তাদের যে শক্তিটা, সেই শক্তিটা প্রকাশিত হোক মানুষের সামনে, দেশে বিদেশে, যে তারা ম্যাক্সিমাম 10% ভোট পাইছে। কারণ এরা তো 100% ভোটের ক্ষমতা দেয়, আমরাই সব। কারণ আমি দেখতেছি তারা যে ইউটিউবারগুলো সৃষ্টি করছে, তারা প্রত্যেক দিন বলতেছে ওই দল হবে বাংলাদেশে 50% উপরে সিট পাবে, আজকেও বলছে তাদের ইউটিউবাররা। এইটা হলো মানুষকে একটা মানে ধোঁয়াশার মধ্যে রেখে দেওয়া হয়েছে। আর ওই যে আমি এনসিপি, আমি এই কথাটা বলি, শেষ করুন। আমি আর এই যে দলটা এনসিপি আপনারা করতেছেন প্রত্যেক দিন, এনসিপি তো 2 লাখ 1.5 লাখ লোকের বাবা 1 লাখ লোকের সমাবেশ করে মানিক মিয়া তো সৃষ্টি হয়েছিল। এখন তো 60 জন লোক জমা করতে পারে না। আমি দেখলাম বিভিন্ন এলাকাতে গেছে, শুধু নেতারা স্টেজে দাঁড়ায় থাকে আর ক্যামেরাতে ফটো তোলার জন্য সাংবাদিকরা যায়, আর তো 10টা মানুষ গিয়ে বৈশা তাদের কথা শুনে আমি তো কোথাও দেখি না। তাহলে ওই যে এনসিপিকে নিয়ে আমার দলের মহাসচিব, বিএনপির মহাসচিব বা আমাদের দলের স্থায়ী কমিটির সদস্যরা একটা কথা বলছে, ঠিক তার পরদিন এই কথাটাকে কাউন্টার করতেছে কে? এই কথাটাকে কাউন্টার করতেছে এনসিপির একজন নেতা, হুই মহাসচিব, যুগ্ম মহাসচিব, যে ইলেকশন করলে পরে 500 ভোট পায়, মেম্বারের ভোট পাইতে কষ্ট হবে। এবং এইটাকে আপনারা টেলিভিশনে, আপনাদের পত্র পত্রিকায়, আপনাদের প্রতিষ্ঠানে, আপনাদের প্রাতিষ্ঠানিকতায়, প্রশাসনে, সব জায়গাতে মনে করেন একটা থানাতে একটা ছেলে আছে, তার সাথে আর 3-4টা বাটপাট শ্রেণীর ছেলে পেলে আছে, রাস্তায় ঘুরে বেড়ায়, কেউ চিনে না, তারা এখন ইউনূস সাহেবকে চালায়, সরকার চালায়। এই যে দেশটা সৃষ্টি করছি আমরা, যে এই দেশে ওনার মতো একজন সিদ্দিক সাহেবের মতো একজন প্রফেসর আছেন, আমি হইতে পারি বয়সে তার বড়, কিন্তু উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, কাজে উনি আমার স্যার, আমি প্রফেসর, আমি ছাত্র ছিলাম, উনি আমার স্যার, বয়সে আমার ছোট। সিদ্দিক সাহেবদের মতো লোকজনেরা থাকতে এইসব ছেলে পেলেদেরকে নিয়ে কথাবার্তা যেটা হয়, আমার তো এখন মনে হয়, বলতে আমি বলি না, একজন আমাকে আজকে বললো, এই একজন লয়ার আমাকে বললো যে ফজলু ভাই, এই যে ছেলে পেলেগুলা, এদেরকে দিয়ে তো অন্যরা অভিনয় করাইছে, ডাইরেক্টর প্রযোজক যারা ছিল তারা তাদেরকে দিয়ে, আনোয়ার হোসেনকে দিয়ে যেমন সিরাজউদ্দৌলা অভিনয় করাইছে সিরাজউদ্দৌলা সিনেমায়, এই ছেলেগুলাকে দিয়ে অভিনয় করানো হয়েছে। নেপথ্যে কারা রয়েছে সে আলোচনায় ফিরতে চাই। অ্যাডভোকেট ফজলুর রহমান, আবারও বিরতির সময় হয়েছে, দর্শকদের সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট ফজলুর রহমান, যে আলোচনায় আমরা ছিলাম, আপনি বলছিলেন যে ছাত্র নেতাদের পেছন থেকে পরিচালিত করছে অন্য কেউ, তারা কারা? অন্য কেউ, আমি সবসময় বলছি, এই দেশে এখন যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, দীর্ঘদিন যাবত এই দেশে 2টা পার্টি ছিল, একটা পার্টি বিএনপি আর একটা পার্টি আওয়ামী লীগ, মূল পার্টি 2টা ছিল। এই 2টা পার্টিকে কেন্দ্র করে বিএনপির পক্ষে জামাত ঐক্যের মধ্যে, আওয়ামী লীগের পক্ষে জাতীয় পার্টি, এখন যদিও তার শক্তি বা সামর্থ্য সেই পর্যায়ে নাই। আওয়ামী লীগ জামাত বলতে গেলে এখন পলাতক, নিঃশেষ হয়ে গেছে। তো পাশে রইল প্রধান পার্টি বিএনপি, এখন এক্সিস্টেন্সে। খুব স্বাভাবিকভাবেই মানুষ মনে করছিল যে জামাতের বিএনপি ঐক্যমত হয়ে এই দেশটাকে একটা গণতান্ত্রিক পন্থার দিকে, যে সংস্কারগুলো একান্তভাবে ঐক্যবদ্ধভাবে না করলে নয়, সেই সংস্কারগুলো করে এই দেশটাকে একটা গণতান্ত্রিক ব্যবস্থার দিকে নিয়ে যাবে। কিন্তু প্রথম থেকেই জামাতের যে রোলটা, সেই রোলটা ছিল খুবই, মানে এটার কি বলো, অন্ধকারের একটা অবস্থান হিসাবে একটা রোল ছিল, কি করছে না করছে। কিন্তু তার সমস্ত উইং যেগুলা, ইউটিউব, তার লোকজন, তার ছাত্রদল ইত্যাদি বলাইতেছিল 2 সাপের 1 বিষ, নৌকার দানের শেষ। তাই এর অর্থ হইল যে নৌকা যেমন, দানের শেষও তেমন। আমরা 1 লুটেরারে তারাইছি আর 1 লুটেরাকে ক্ষমতায় আনার, যেগুলো সব হইল
জামাতের যে শিবির নামদারি বা জামাতের নেতাকর্মী যারা, তারা বিভিন্ন অঙ্গন থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথাগুলো বলতে বলতে একটা সময় এমন জায়গাতে আইসা পড়ছে যে জামাত শেষ পর্যন্ত দেখছে যে না, ইলেকশন হইলে বিএনপি এখনো ক্ষমতায় আসার মতো মানুষ তাদেরকে সমর্থনটা এমন যে মানুষ তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসতে পারে। সেই কারণে জামাত বিভিন্ন ধরনের বাহানা করে নির্বাচন পিছানোর জন্য, এমনকি শেষ পর্যন্ত যে জামাতের আমির দেখলে মনে হয় তাকে বলা হয় ওলি আল্লাহ। আমি দেখছি অনেকে টাইটেল দিচ্ছে তাকে আজকের জগতের ওলি আল্লাহ। আর আমিরুল মুমিনিন তো অনেকেই বলে, আমিরে জামাত তো উনি আসেনি, উনার দাড়ি টাড়ি উনার চেহারা টেহারা দেখলে মনে হয় আল্লাহর ওলি। উনি আগের দিন একটা কথা বলেন, ইলেকশন নিশ্চয়ই রমজানের আগে হবে, এই রমজানের আগে ইলেকশন হইতে হবে উনি বললেন। পরের দিন একইভাবে ওনার কথাটা, এই কথাটা বলার 10 মিনিটের মধ্যে জামাতের ইউটিউবাররা বলতে, আমি নাম সব বলতে পারি, উনি কি বললেন এইসব, ওনাকে কে এই দায়িত্ব দিছে এই কথা বলার। পরের দিন থেকে ওনারা দেখলাম আরেকটা মিটিংয়ে উনি বললেন, হ্যাঁ ইলেকশন তো আমি বলছি রমজানের আগে হবে, তবে সংস্কারটা না হইলে, এই জিনিসগুলো না হইলে ইলেকশনটা সঠিক হবে না, এই দেশ আবার পুরানো, এই বাহানা শুরু হয়েছে। আমি কি কারণে বলছি, জামাতের আজকের স্ট্যান্ডের কারণেই নির্বাচনের প্রশ্ন আসলে পরেই বলে, এই নির্বাচন কে চায় রে, নির্বাচন চায় ভারতের দালাল। কারণ ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলছে যদি ইলেকশন হয় বাংলাদেশে তাহলেই তার সঙ্গে আমার সম্পর্কটা নর্মাল হওয়ার সম্ভাবনা আছে, নন ইলেক্টেড গভর্নমেন্টের সাথে না। এই যেহেতু জয়শঙ্কর ইলেকশন চায়, আর যেহেতু মির্জা আব্বাস বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইলেকশন চায়, কাজেই তারা জয়শঙ্করের দালাল মানে ভারতের দালাল। এইভাবে জিনিসটা কিন্তু এসে পড়েছে, ইলেকশনের কথা বলতেও, গণতন্ত্রের কথা বলতে এখন ভয় পাইতে হয়। এক, দুই হইল এই যে আপনি ছেলেগুলাকে দেখেন, তাদের যে অরিজিন, বেশিরভাগ ছেলের অরিজিন হইল জামাত শিবির। এবি পার্টির থেকে ধরে নতুন আরেকটা পার্টি হয়েছে, এখন যে নাগরিক পার্টি হয়েছে, তাদের সমস্ত অরিজিনটা হইল বেশিরভাগ হলো জামাত শিবির। সেই জামাত শিবিরের ছেলেরা এখন সামনে, তারা কথা বললে পরে, আমি তো বললাম মির্জা ফখরুল একদিকে কথা বলে, আর একদিকে নাহিদের মতো একটা ছেলে কথা বলে, সমানে সমান চলছে বাংলাদেশে, যেটা অপমানজনক বাংলাদেশে। এখন যে পার্টিটার কি হয় নাই, রেজিস্ট্রেশন হয় নাই। আমি আপনাকে বলি, এটা কি কল্পনা করার মতো? মানুষের হার্ট বন্ধ হয় না কেন, আমার চোখটা অন্ধ হয় না কেন? একটা ছেলে 400 কোটি টাকা মারে দিবে, কি নাম তার, উনি নামটা বলেন, আমার নামটা ভুলে ফেললাম, এই যে যাকে করা হলো দল থেকে সাময়িকভাবে, তাদের দল থেকে বরখাস্ত করা হলো, তাদের যুগ্ম কি সচিব, যুগ্ম সদস্য সচিব, তার নাম বোধহয় দেখলাম, তার পোশাক আশাকে দেখলাম আবার একদম ইসলামিক ড্রেস পরে উনি 400 কোটি টাকা চুরি করার অপবাদে উনি দল থেকে বহিষ্কৃত হইলেন। 400 কোটি কিন্তু ডু ইউ ফলো? যে কারণে আমার দেশের যে বই ছেলেদের বাড়ানোর কথা ছিল, স্কুলের বই বাড়ানোর কথা ছিল জানুয়ারিতে, সেই বই 400 কোটি টাকা চুরির দায়ে বলতেছে এপ্রিল মাসে বেরোলো। এত বড়, তারা যখন বাড়িতে যায় 150 গাড়ি, 100 গেট, তাদের এক একটা গাড়ির দাম 4 কোটি টাকা, তাদের যে এরপরও বলতে হবে এই ছেলেগুলাই আমাদেরকে মুক্তির পথ দেখাবে, আমার বিশ্বাস করতে হবে। আপনি আমি বুঝি নাই, ভদ্রলোক যারা সুন্দর শার্ট গায়ে দিয়ে আইছি, বড় বড় জ্ঞানী গুণী মানুষ, আমরা এখনো বুঝি নাই, কিন্তু পাবলিক ঠিকই বুঝে যে এই ছেলেরা কিন্তু আমাদেরকে মুক্তি দিতে পারবে না। যে কারণে 100 বার ডাকলেও পাবলিক তাদের মিটিংয়ে যায় না, তাদের মিটিংয়ে 60 জন লোক হয় না। পাবলিক কিন্তু ঠিকই বুঝতে পারছে, কিন্তু এই দলটাকে একটা হিসাবে দাঁড় করিয়া, শিখণ্ডী হিসাবে দাঁড় করিয়া জনাব মোহাম্মদ ইউনূস সাহেব সহ সমস্ত যারা এই দেশে ক্ষমতাকে প্রলম্বিত করতে চায়, ক্ষমতার ময়ূর সিংহাসনটাকে যারা মনে করছে যে আজীবন আমৃত্যু তারা ছাড়বে না, তারা এই ছেলেগুলাকে ব্যবহার করতেছে। এবং এই ছেলেগুলার জীবন শুধু ধ্বংস হইতেছে না, 3টা জেনারেশন বাংলাদেশে ছাত্র তরুণদের 3টা জেনারেশন ধ্বংস হয়ে গেছে। আমার দেশ অন্ধকার হয়ে গেছে, ভবিষ্যৎ শেষ হয়ে গেছে। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট ফজলুর রহমান। ডক্টর সিদ্দিকুর রহমান খান এই বিষয়ে কি যুক্ত করতে চাইবেন? দেখুন, উনি রাজনীতিতে খুবই অভিজ্ঞ একজন মানুষ। উনি ওনার দৃষ্টিভঙ্গিতে আমাদের বাংলাদেশের আজকের বাস্তবতা এবং ওনার আশঙ্কার কথা তুলে ধরেছেন।
বাংলাদেশের রাজনীতি নিয়ে আমাদের প্রত্যেকেরই কম বেশি আশঙ্কা আছে, ভবিষ্যতে নির্বাচন নিয়েও অনেকের মধ্যে সংশয় দ্বিধা আছে, এগুলো তো আমাদের আছে। তারপরেও কিন্তু আমরা একটা সামনের দিকে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে চাই। এই দেশের মানুষ, আপনি নির্বাচন ডিসেম্বরে হোক, জানুয়ারিতে হোক, ফেব্রুয়ারিতে হোক, এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তার ঘোষিত সময় অনুযায়ী আগামী জুনের মধ্যে হোক, শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বিধি ব্যবস্থা চূড়ান্ত হবে একটি নির্বাচনের মধ্য দিয়ে। এই নির্বাচন কখন হবে সেই নিয়ে আপনি বিতর্ক করতে পারেন, নির্বাচন প্রলম্বিত করার জন্য আপনি নানা ধরনের বক্তব্য রাখতে পারেন, নানা ধরনের কথা বলতে পারেন, কিন্তু নির্বাচন হইতে হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে। নির্বাচনের রাজনীতিতে আমরা বিগত সময় যেমনটি দেখেছি, শেষ কথা বলতে কিছু নেই, যারা পাল্টা পাল্টা অভিযোগের রাজনীতি করে তারও একসময় যে জোট গঠন করে, এমন কোনো সম্ভাবনা সামনে দেখেন কিনা? এখন দেখুন, আমাদের রাজনীতিতে ওই কথা তো স্বতঃসিদ্ধ যে শেষ বলে কথা নেই। আজকের দিনে রাজনীতিতে যারা মিত্র, কালকের দিনে তারা শত্রু, আবার যারা শত্রু তারা মিত্র, এটি হচ্ছে রাজনীতির চরিত্র। এবং আমি যেটা এখন যেটা অনুভব করতে চাই বা মানে করছি, যে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটু আগে যেটা বলছি, নতুন রাজনৈতিক দল যেটি গঠিত হয়েছে, সেই রাজনৈতিক দলকে সামনে অনেক চ্যালেঞ্জ আছে। এক হলো তারা নির্বাচনী মানে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দেশব্যাপী তাদের রাজনৈতিক সংগঠনের যে মানে বলবো যে বিস্তৃতি ঘটানো, জনগণের কাছে যাওয়া, তাদের রাজনৈতিক দলের নিবন্ধন নিশ্চিত করা, তারপরে আরো অনেক বিষয় আছে। এবং যে রাজনৈতিক দলগুলো এখন মাঠে আছে তাদেরও অনেক চ্যালেঞ্জ আছে নিজেদের মধ্যে। এই যে বিএনপির কথা আমরা বলছিলাম, সেই বিএনপিও কিন্তু রাজনীতির মাঠে নিজেদের মধ্যেও চ্যালেঞ্জের মধ্যে থাকবে। 15 বছর তারা নির্বাচনের বাইরে প্রক্রিয়ার মধ্যে আছে, অনেক দলের জন্য তারা সর্বস্ব শেষ করে দিয়েছে। এই রকম অনেক নেতা আছে, আগামী নির্বাচনে তারাও প্রত্যাশা করবে দলের নমিনেশন নিয়ে করতে। এই ধরনের একই আসনে অনেক জনের হবে। শেষ কথা আমাদের সেটি হচ্ছে যে এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে আস্থা রাখতে চাই এইভাবে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্যটি রেখেছেন, এবং আজকে আমি কোনো একটা পত্রিকায় দেখলাম যে সরকারের ভাবনার মধ্যে আছে যে ডিসেম্বর মাসে ইলেকশনের মানে শিডিউল ঘোষণা করা এবং রোজার আগে, কেননা জুন মাসের দিকে নির্বাচন করা বাংলাদেশে কঠিন হয়ে যাবে। আমাদের যে নির্বাচনে আপনি সার্বিক সমাধান দেখছেন, এছাড়া আর কোনো অন্য কোনো আমাদের আয়োজনের একেবারেই শেষ করতে চাই আমি এক লাইনে এটা আমি বলতে চাই যে আমাদের যে সংস্কার প্রক্রিয়া শুরু করেছে বিএনপি, একটা জনভিত্তিক রাজনৈতিক দল হিসেবে তারা এই সংস্কার কর্মসূচির মধ্যে সরকারের সাথে আলোচনার মধ্যে আছে। এবং আমি আশা করি যে আজকের যে আলোচনার শেষে বিএনপির পক্ষ থেকে যে বক্তব্য রাখা হয়েছে, যে তারা নীতি নির্ধারণী পর্যায়ে যেগুলোর ব্যাপারে ভিন্ন মত আছে তারা কথা বলবেন, এবং যারা এই ঐক্যমত্য কমিশনে আছে তারাও বলেছেন যে আমরাও এই বিএনপির যে প্রস্তাবনাগুলো আছে এগুলো পর্যালোচনা করব, এবং দুই পক্ষ থেকেই একটা আশাবাদ ব্যক্ত করা হয়েছে। আজকের আয়োজন, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।